হ্যাংলাপুর গ্রামে জাঁকিয়ে শীত পড়ায় চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করেছে। গভীর রাতে ঠান্ডা শীতল হাওয়ার সাথে মিশে গেছে শেয়ালের ডাক আর ভূতেদের চিৎকার। তবে এই শীতের রাতে ভূষণ্ডির মাঠে চলছিল পিকনিকের জোর কদমে আয়োজন। ভূতেরা ঠান্ডায় জমে থাকা শরীর সচল করবার জন্য তৈরি করেছিল এক গরম জলের পুকুর। বলি, এই গরম জলে স্নান করে বয়সটা 20 বছর কমে গেল রে। ওরে বুড়ো, সেটাকে বলে চিল করা চিল। ওরে বাবা রে, পেট ডাকছে রে, খিদে পেয়ে গেছে তো। ওরে ডাইনি, কত দূর তোর? এই তো হয়ে এসেছে। হরিণের মাংসের বিরিয়ানির কি গন্ধ বেরিয়েছে রে। তাইনি জিভে না জল এসে গেছে রে। আয়োজনে রয়েছে চিকেন, মাটন, বাঘের মাথার রোস্ট, নানান রকমের পিঠে, আরও কত কি। মুরগি, হাঁস, ছাগল, বাঘ, গরু সকলকে খাঁচায় বন্দি করে রেখেছে যাতে পিকনিকে কোনো কিছু কম না পড়ে। সকলে চলে এসো, খাবার রেডি। সকলে একসাথে বসে পড়ে খাবারের জন্য। যেই খেতে যাবে চারিপাশের ঝোপ থেকে উঠে আসে মানুষের দল। আমাদের গ্রামে হাঁস মুরগি চুরি করিস? এই নে হাতা খুন্তি উনুন সব চুরি করেছে এরা। মারো মারো। কিছুক্ষণ মার খাবার পর আধমরা হয়ে ভূতেরা কোনো মতন উড়ে পালায় সেখান থেকে। বাবা, ওর বাচ্চা বেঁচে গেছি আজ। হ্যাঁ রে বুড়ো, এখন আমাদের থাকার জায়গা খুঁজতেই হবে। মুখের খাবার কেড়ে নিল আমাদের। হ্যাঁ, যেখানে আমরা শান্তি মতন পিকনিকও করতে পারবো। সব কিছু চুরি করে। সেটাই তো ভাবছি, কোথায় যাই। ওই তো পেয়েছি। কি পেয়েছিস রে ডাইনি? ওই দেখ, খেজুর রসের হাড়ি। ওই হাড়ির মধ্যে থাকবো নাকি? হুস, বেশি কথা বলিস না, ওখানেই হবে আমাদের গোপন আস্তানা। কেউ বুঝবে না, আর আমরা প্রত্যেক দিন পিকনিক করব আর মজা করব। জমে যাবে পুরো। চলো সবাই। এরপর সকল ভূতেরা হাড়ির সামনে যায় আর ডাইনি বলে, হাড়ি তুই হয়ে যা আমাদের বাড়ি। এরপর হাড়িটি এক বড় আকৃতির বাড়িতে পরিণত হয় আর সকল ভূতেরা সেই বাড়িতে প্রবেশ করে। তাহলে পিকনিকের আয়োজনটা শুরু করা যাক। ওই দেখ, ওই বাড়িতে ওই হনুমানগুলো থাকে, সবাই পিঠে রান্না করেছে। কিন্তু ওই সব পিঠেগুলো আমাদের হবে। মামদা, তুই ওদের ভেলকি দে, আর আমরা সব পিঠে নিয়ে আসবো। তাই হলো, মামদ গিয়ে বাইরের একটা গাছে আগুন লাগিয়ে দেয় আর ঘরের মধ্যে ঢুকে পড়ে। এ কি রে, বাইরে আগুন লাগলো কেন? চল তো গিয়ে দেখি। হনুমানেরা বাইরে বেরোতেই ডাইনিরা ঘরে প্রবেশ করে আর এক এক করে পিঠেগুলো নিতে থাকে। আর উড়ে ঘরে প্রবেশ করে যায়। ব্রাভো ব্রাভো, কিন্তু আমাদের পিকনিক যেতেই হবে না। পুরো গেছো, তোরা রস পেরে আন, আর আমরা বাঘেদের বাড়ি থেকে নন ভেজ
পেঁচ নিয়ে আসি। কথা মতন বুড়ো গেছো খেজুর গাছের থেকে রসের হাড়ি পাড়তে থাকে, আর অন্যদিকে বাড়ির উঠোনে বাঘেরা তাস খেলতে থাকায় ডাইনি আর মামদো মিলে সমস্ত রান্না করা খাবার চুরি করে সোজা হাড়ির মধ্যে ঢুকে যায়। সবকিছু জোগাড় এইবার কমপ্লিট। এইবার হবে খাওয়া শুরু। ওরে পিকনিক হবে, পিকনিক হবে। এই ডাইনি, এই না মানে আমার না আনন্দে একটা গান ধরতে ইচ্ছে হচ্ছে। পিঠে খাই, রস খাই, খাই পাটার মাংস, ওরে ওঠা মাদল বাজা বাসি, পিকনিকেতে ঘুম হবে ধ্বংস। গেছো খাবে মামদো, খাবে খাবে ডাইনি, দেখবে বুড়ো চেয়ে চেয়ে বলবে আমি পাইনি। মা, আমরা আগের দিন রাতে একটাও পিঠে খেতে পারলাম না। কি যে হলো সেটাই ভাবছি। মা, দেখবে আসো কি বড় খেজুর রসের হাড়ি হয়েছে গাছে। কি বলিস? চল তো দেখি। এরপর তারা বাইরে বেরিয়ে দেখে এক বিশাল আকৃতির হাড়ি। এত বড় হাড়ি, তার মানে এই হাড়িতে অনেক খেজুর রস আছে। হ্যাঁ মা, আমরা বিক্রি করে অনেক টাকা কামাতে পারবো। যা তো গোপাল, রস পেড়ে আন। রস পারবি? দাঁড়া দাঁড়া, পাড়াচ্ছি রস। গোপাল গাছ বেয়ে ওপরে উঠতে থাকে, আর যেই হাড়ির ওপরে ওঠে অমনি ডাইনি হাত বের করে সকল হনুমানের গায়ে ঠান্ডা জল ঢেলে দেয়। ওরে বাবারে, ঠান্ডা জল! ভিজে গেলাম। ঠান্ডা লাগছে মা। এইবার বুঝেছি আমি, এই হাড়িতে ভূতের দল বাসা বেঁধেছে। তোরা সব এদিকে আয়। শুনেছি ভূতেরা ঠাকুরকে ভয় পায়। আমি বজরংবলীর মূর্তিটা আনছি, আর তোরা একটা গন্ডি কেটে দে। ওরে বাবা রে, এই ডাইনি, কিছু একটা কর। বজরংবলী আসলে আমাদের পালাতে হবে। চুপ কর বুড়ো, ভাবতে দে আমায়। হ্যাঁ, এই মামদো, তাড়াতাড়ি চাচাকে খবর দে যা। এরপর মা হনুমান খেজুর গাছের নিচে বজরংবলীর মূর্তি রেখে দেয়, আর বাচ্চারা গন্ডি কেটে দেয়। দিতেই সেখানে এক চাচা ভূত চলে আসে। এই ঠাকুরে আমার যে কিচ্ছু হবি না। এই বলে সেই চাচা ভূত বজরংবলীর মূর্তি তুলে নিয়ে চলে যায়। মা, এবার কি হবে? এই ভূতেদের যে করেই হোক ভাগাতে হবে। সাব্বাস ডাইনি। রাত গভীর হয়েছে, ভূতেরা প্ল্যান করছে। আজ রাতে ওই বাচ্চা হনুমানগুলোকে তুলে নিয়ে এসে পিকনিক করলে কেমন হয়? হ্যাঁ, কচি কচি লেক। আমার জন্য না সিনাটা রাখিস, ডাইনি। এই চল চল, এই ছেড়ে দি বাচ্চাগুলোকে। রাত্রে সকলে ঘুমোলে ভূতের দল তিনটি বাচ্চাকে তুলে নেয়, আর ওরা চিল্লাতে থাকে, বাঁচাও, বাঁচাও মা, বাঁচাও, বাঁচাও মা, বাঁচাও। ভূতেরা ঘরের ভেতর ঢুকে যায়, আর মা হনুমান বলে, আমার বাচ্চাদের ওই ভূতেরা নিয়ে গেছে। এখন কি করব? মেরে ফেলবে মনে হয়। যাই, সকলকে ডেকে আনি। কিছু ভাবিস না বাছা, আমি তোদের ঠিক বাঁচাবো। উড়ে 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 নাড়া দে একটু। গরম খেজুর রসে আজ সেদ্ধ করবো তোদের। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমাদের পেটে যাবি তোরা, পেটে। ইতিমধ্যেই মা হনুমান
টুনি বাঘ গরু হরিণ জিরাফ সকলকে ডেকে এনেছে। রাজামশাই, কিছু একটা করুন। কিছুই যে মাথায় আসছে না আমার। আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমার পায়ে তোমরা বোমা বেঁধে দাও, আমি গিয়ে দাদা আর দিদিকে নিয়ে আসছি। কথা মতন টুনির পায়ে বোমা বেঁধে দেওয়া হলো, আর টুনি উড়ে গিয়ে ভূতেদের ঘরে ঢুকে বোমাটা ফেলতেই চারিদিক ধোঁয়া হয়ে যায়। দাদা দিদি, তোমরা তাড়াতাড়ি বেরিয়ে আসো। এরপর বাচ্চারা লাফিয়ে সেই ঘর থেকে বেরিয়ে আসে। ওই টুনিকে আমি দেখে নেব। ধন্যবাদ টুনি তোমায়, তোমার জন্য আজ ওরা জীবন ফিরে পেল। এই ভূতেদের হাত থেকে বাঁচার জন্য আমাদের মানুষের সাহায্য নিতেই হবে। ডাইনি, ডাইনি, ওরা তো মানুষকে ডাকছে। ওরে, এদেরকেই তো ভয় লাগে রে আমার। এরপর রাজা মশাইয়ের কথা অনুযায়ী গ্রাম থেকে জেসিবি গাড়ি নিয়ে আসা হয়, আর জেসিবি দিয়ে সেই বড় হাড়িটাকে নামানো হয়। মাঠের মাঝখানে বিশাল জ্বালানি তৈরি করা হয়। এরপর সেই হাড়িটিকে তার ওপরে ধরে রাখা হয়। দেখ কেমন লাগে। উড়িয়ে মারো ভূতেদের, উড়িয়ে মারো। উড়ে বাবা রে, বাঁচতে চাইলে এই ঘর ছাড়তেই হবে। এই তাড়াতাড়ি পালাও। উই! ওফ, এই বুড়ো বয়সে এত ঘর চেঞ্জ করতে ভালো লাগে না ধুর। এরপর সকল ভূতেরা উড়ে পালিয়ে যায়। পালিয়েছে। হুররে হুররে। আর তারপর সেই রাতেই হনুমান বাঘ গরু হরিণ পাখি সকলে মিলে শীতের পিঠে খেয়ে পিকনিক করতে থাকে, আর আনন্দে মেতে ওঠে তারা। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, মেরো না, আমায় মেরো না। চুপ কর ডাইনি, তোকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর না। আর একবার সুযোগ দাও আমায় প্লিজ, আর একবার সুযোগ দাও। না না, বাচ্চাদের ভয় দেখাতে পারিস না, গ্রামে তাণ্ডব চালাতে পারিস না, কেউ তোকে দেখে ভয় পায় না, তাই তোর বেঁচে থেকে আর লাভ নেই। এই বামদো, দড়ি ধরে টান মার। না 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 না, আমায় শেষবারের মতন সুযোগ দাও। আমি বাচ্চাদের আর অনেক অনেক মানুষদের এনে দেবো তোমাদের কাছে। রাজামশাই, মেরো না আমায় রাজামশাই। রাজামশাই, এত করে যখন বলছে একটা সুযোগ দিন। ঠিক আছে, 3 দিন সময় দিলাম তোকে, যা দেখি তুই কি করতে পারিস। ধন্যবাদ, ধন্যবাদ রাজামশাই। ভূতমহল থেকে তাড়া খাওয়ার পর ডাইনি বাসা বেঁধেছে ল্যাংড়াপুর গ্রামের বট গাছে। এখন তার কাছে বেঁচে থাকার একটাই উপায়, গ্রামে মানুষদের ভয় দেখানো। হার মানবো না আমি, কিন্তু আমায় লুকিয়ে লুকিয়ে সব কাজ করতে হবে, যাতে কেউ টের না পায়। আর তার জন্য এমন সময় কিছু বাচ্চারা স্কুলে যাচ্ছিল গ্রামের রাস্তা দিয়ে। তাদের দেখতে পায় ডাইনি। ওই তো বাচ্চাদের পিঠে স্কুল ব্যাগ। ওর মধ্যে ঢুকে পড়ি, কেউ দেখতে পারবে না আমায়। এরপর ডাইনি গৌরীর স্কুল ব্যাগে ঢুকে পড়ে, আর সকল বাচ্চারা স্কুলে চলে যায়। তাই বলি, সবাই বই ব্যাগে ঢুকিয়ে নাও, টিফিনের সময় হয়েছে। টিফিন টাইম, হুররে। সব বাচ্চারা হাত ধুতে ক্লাসের বাইরে চলে যায়, কিন্তু গৌরী তার বেঞ্চ ছেড়ে কিছুতেই উঠতে পারে না। মা, আমি উঠতে পারছি না কেন? এমন সময়ে ডাইনি ব্যাগ থেকে বেরিয়ে জোরে হাসতে থাকে, আর গৌরীর শরীরে প্রবেশ করে। এরপর একে একে সব বাচ্চার ব্যাগ থেকে টিফিন বক্স বার করে
খেতে থাকে ডাইনি। কিছুক্ষণ পর বাচ্চারা ক্লাসে ঢুকলে দেখে তাদের টিফিন বক্স খালি, আর গৌরীর মুখে সমস্ত খাবারের দাগ লেগে। এ গৌরী, তুই আমাদের টিফিন খেয়েছিস? বাজে মেয়ে, চুরি করিস তুই? এই দেখো স্যার, এই দেখো, এই যে গৌরী গৌরী এই সবার টিফিন খেয়েছে স্যার, সবার টিফিন খেয়েছে। না স্যার, আমি কিচ্ছু করিনি। চুপ! আবার মিথ্যা কথা। আজকে ক্লাস শেষে পুরো ক্লাসরুম পরিষ্কার করবে তুমি। তাই হলো, ক্লাস শেষে গৌরীকে সমস্ত ক্লাসরুম পরিষ্কার করতে হলো। আমার সাথে যে আজ কি হলো কিছুই বুঝতে পারছি না। গৌরী, খেতে আয় মা। হ্যাঁ মা, আসছি। এমন সময় ডাইনি ব্যাগ থেকে বের হয়। এইবার গ্রামবাসীর পালা। পরের দিন গৌরী ট্রেনে করে যাচ্ছিল তার দাদুর বাড়ি মায়ের বানানো নাড়ু দিয়ে আসার জন্য। ট্রেনে অনেক মানুষের ভিড়। এই চারটে লেবু 10 টাকা, এই চারটে লেবু 10 টাকা। একবার মুখে নিন, একবার মুখে নিন, স্বাদের পরিচয় নিজে নিন। এমন সময় হঠাৎ করে ট্রেন কাঁপতে থাকে, যাত্রীরা চিল্লাতে থাকে। ওরে বাবারে, কি হচ্ছে? এ কি? ঠিক সেই সময় গৌরীর ব্যাগ থেকে বাইরে বের হয় ডাইনি, আর গৌরীর শরীরে প্রবেশ করে। এই মেয়ে তো ডাইনি। ওরে বাবারে, বাঁচাও। ডাইনিকে দেখে যে যেদিকে পারছে ছুটছে ভয়ে। এমন সময় ডাইনি ট্রেন থেকে বেরিয়ে ট্রেনের ওপরে চলে যায়। এখন এই ট্রেন আমার, রাজা ভীষণ খুশি হবে। গেলে ছুপ, ট্রেন তুই হয়ে যা পক্ষীরাজ, হাওয়ায় উড়ে চল। এরপর ট্রেন আকাশে উঠতে থাকে। বাঁচাও। কেউ বাঁচাতে আসবে না রে। এরপর ডাইনি সমগ্র যাত্রীদের নিয়ে পৌঁছায় তার রাজার সামনে আর বলে, এই নিন রাজামশাই, এই সব লোক আপনার। বাহ ডাইনি, বাহ, আমি খুব খুশি হচ্ছি। তোর কাজ চালিয়ে যা। এরপর ডাইনি উড়ে এসে গৌরীর বাড়িতে প্রবেশ করে, আর গৌরীর শরীর থেকে বেরিয়ে ব্যাগে প্রবেশ করে আর ঘরের ভেতরে ঢুকে যায়। তবে এই দৃশ্য ঝোপের আড়াল থেকে দেখছিল গোপাল, হাবলু আর পাঁচু। তারা ছুটে গিয়ে গৌরীর মা আর বাবাকে সমস্তটা জানায়। ওগো, আমাদের মেয়েকে বাঁচাতেই হবে, তুমি কিছু একটা করো। হ্যাঁ, এখনই তারানাথ ওজার কাছে চলো সবাই। সকলে তারানাথ ওঝার কাছে গিয়ে সবটা বলার পর তিনি বলেন, তোর মেয়ের শরীরে বাসা বেঁধেছে এক ডাইনি, কিন্তু সে থাকে তোর মেয়ের পছন্দের স্কুল ব্যাগে। কি উপায় এখন? যেভাবেই হোক ওই ব্যাগ তোর মেয়ের কাছ থেকে দূরে সরা। তাই করার চেষ্টা হলো। গৌরীর ব্যাগ নিয়ে গোপাল আর তার বন্ধুরা ব্রিজের ওপর থেকে গঙ্গায় ব্যাগ ছুঁড়ে মারল। যা ডাইনি, বিদায় হ। তবে ব্যাগ ফেলে ঘরে যেতে না যেতেই সেই ব্যাগ আবারও গৌরীর ঘরে চলে যায়। এই ডাইনি সহজে আমার মেয়ের ঘর ছাড়বে না। কাকু, আমার মাথায় না একটা বুদ্ধি আছে, আমার সাথে এখনই চলো। এরপর সকলে মিলে বাঁশবাগানে গিয়ে গর্ত করতে থাকে। এই নে ডাইনি, এবার তুই গর্তের মধ্যেই থাক। খুব ভালো বুদ্ধি বের করেছিস গোপাল। পুকুর পাড়ে পৌঁছালো তারা। কিছু ছেলে সেখানে স্নান করছিল। এই যে বাবারা, তোমরা কিছু দেখেছো? আমার গরুটাকে না খুঁজে পাচ্ছি না। কাল রাতে কেউ নিয়ে গেল কিনা, তোমরা কি কিছু জানো? হ্যাঁ কাকু, আমরা দেখেছি এক বুড়ি গরুটাকে টেনে নিয়ে জঙ্গলের দিকে গেল। পুকুর পাড় দিয়ে গেছে, কাদায় পায়ের ছাপ আছে, ওই দিকে গেছে। চলো হরি, আর দেরি করো না, গৌরীকে ফিরিয়ে আনতে হবে। দুজনে ছেলেদের ধন্যবাদ জানিয়ে ভিজে পথ ধরে এগোতে লাগলো।
পায়ের ছাপ কাদার উপর স্পষ্ট, ভারী গরুর পা, আর সঙ্গে টেনে নিয়ে যাওয়ার দাগ। যত ভিতরে গেল তত অন্ধকার নামল, পাখির ডাক কমে এলো, তার বদলে পেঁচার ডাক ভেসে এলো। হাওয়ায় অস্বস্তিকর ভাব, সোদা গন্ধ। এদিকে এনেছে গৌরীকে। হরি, তুমি ভালো করে দেখো তো, সামনে কিছু কুটির আছে মনে হয়। হাঁপিও না, চলো আমরা ওখানে গিয়ে খুঁজে দেখি একবার। একটু এগোতেই তারা দেখতে পেল একটা ভাঙা চোরা কুটির। সামনে বাঁশে বাঁধা আছে গৌরী। গরুর চোখ বড় বড়, যেন সাহায্য চাইছে। মালতী ছুটে গেল সামনে। গৌরী, আমার গৌরী! হঠাৎ কুটির থেকে বেরিয়ে এলো কালিমা। তার চেহারায় অদ্ভুত ভয়ঙ্কর ছাপ, অথচ এখনো বুড়ির ছদ্মবেশেই আছে। আমার গরুকে নিতে এসেছ? সাহস তো কম না। ও আমাদের গরু, তুমি তাকে চুরি করে এনেছো। চুরি বলছ? আমি কিনে এনেছি। এ গরু এখন আমার। মিথ্যে বলছো, আমরা নিজে চোখে বাঁধা রেখেছিলাম। ফেরত দাও। কে নেবে গরু আমার কাছ থেকে? আমরা নেবই, তোমার মন্ত্র দিয়ে আমাদের আটকাতে পারবে না। তুমি মানুষ, আমি মন্ত্র জানি, দেখে নাও। কালিমা হাত তুলে কিছু মন্ত্র পড়ল। হঠাৎ ঝড়ের হাওয়া শুরু হলো, পাতাগুলো কাঁপতে লাগলো। একটা অদ্ভুত শব্দ উঠল চারপাশে। অভিশাপ দিচ্ছে, শোনো মালতী, তোর কোলের সন্তান যখন জন্ম নেবে, তোর শখের গরু তখন মরে যাবে। না, এটা কি বলছো? গৌরী আমার প্রাণের ধন, ওকে কিছু হতে দেব না। তুই দুষ্টু ডাইনি, আমাদের ছেড়ে দে। যা বলেছি তাই হবে। গরু আর তোর কোলের বাচ্চার মধ্যে এক প্রাণ বাঁচবে, বেঁচে নেবার সুযোগ নেই। কালিমা হাত নাড়তেই আলো মিলিয়ে গেল। হাওয়া হঠাৎ থেমে গেল, চারপাশে নিস্তব্ধতা। মালতী আর হরি আর কিছু বলতে না পেরে গৌরীর দিকে তাকিয়ে থাকলো। দুজনে মাথা নিচু করে গ্রামে ফিরে এলো। কয়েকদিন কেটে গেল, বৃষ্টির দিন আর নেই। আকাশে রোদ উঠল। মালতীর কোলে এলো এক সুস্থ সন্তান, কিন্তু সেই একই সময়ে গৌরী নিথর হয়ে পড়ল আঙিনার কোণে। যেন ডাইনির অভিশাপ মিলে গেল বাস্তবের সঙ্গে। গৌরী, গৌরী, তুই আমার খুশির দিনে কেন চলে গেলি? ডাইনির অভিশাপ মেনে নিতে হবে মালতী, তবে মনে রেখো, তোমার কোলের সন্তান গৌরীর আশীর্বাদ নিয়েই এসেছে। মালতী গরুর গলায় আবার ফুলের মালা পরালো। চোখের জল থামছিল না, তবু কণ্ঠে দৃঢ়তা। আমার গৌরী বেঁচে থাকবে, এই বাচ্চার হাসিতে বেঁচে থাকবে। যতদিন ও বাঁচবে ততদিন গৌরীর স্মৃতি আমার সঙ্গে থাকবে। আঙিনায় আবার নতুন জীবনের ডাক শোনা গেল। দূরে পাখির ডাক উঠল। বৃষ্টি বাদলের শান্ত বাতাস বইল, কিন্তু মালতীর বুকের ভিতরে গৌরীর শূন্যতা থেকে গেল সারা জীবনের মতো।